নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য। এপ্রিল ইজ হেড অ্যান্ড নেক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আজকে আমি আপনাদেরকে মেটাস্ট্যাটিক হেড অ্যান্ড নেক ক্যান্সারের কিছু চিকিৎসা সম্পর্কে বলবো। এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল যে যেই সমস্ত পেশেন্টরা মেটাস্ট্যাটিক হেড অ্যান্ড নেক ক্যান্সারের পেশেন্ট, তারা যখন কিউরেটিভ থেরাপি অর্থাৎ কিনা সার্জারি, রেডিওথেরাপি এগুলির পরে রোগটাকে ফেরত নিয়ে এসে প্রেজেন্ট করেন, অর্থাৎ কিনা রেকারেন্স অফ ডিজিজ এই স্টেজে যখন প্রেজেন্ট করেন, অথবা যেই সমস্ত পেশেন্টরা প্রথম থেকেই মেটাস্ট্যাটিক স্টেজ অর্থাৎ স্টেজ 4 হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করেন, তাদের কাছে আমরা চিকিৎসার অপশান হিসাবে শুধুমাত্র কেমোথেরাপি বলতে পারতাম। কিন্তু এখন কিন্তু সেই সব দিন আর নেই। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমাদের হাতে কেমোথেরাপি ছাড়াও আরও অত্যন্ত ভালো ভালো অস্ত্র রয়েছে, যার মধ্যে সর্বপ্রথম আমি বলবো ইমিউনোথেরাপি, এবং তারপরে আমি যেটি আরেকটি বলবো সেটি হচ্ছে টার্গেটেড থেরাপি। হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে মূলত যেই ইমিউনোথেরাপি আমরা ইউজ করি সেটা হচ্ছে পেমব্রোলিজুম্যাব। আমরা যখন হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্ট আসেন তখন আমরা একটা বায়োপসি করি, এবং সেই বায়োপসি থেকে আমরা PDL1 স্কোর খুঁজে বের করে নিই। এই PDL1 স্কোর যদি 1%-এরও ওপর থাকে তাহলে আমরা সাধারণত কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি অ্যাড করি। যে ইমিউনোথেরাপি এখানে ইউজ হয়, যেরকম বললাম, এর নাম হচ্ছে পেমব্রোলিজুম্যাব। যদি দেখা যায় যে যে বায়োপসির মধ্যে PDL1 স্কোরটা 20%-এর বেশি, তখন অনেক সময় যেই সমস্ত পেশেন্টরা কেমোথেরাপি টলারেট করতে পারেন না তাদেরকে আমরা শুধুমাত্র ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি, এবং তাদের রেসপন্সও খুব ভালো হয়। সেই পেমব্রোলিজুম্যাবটাই আমরা মূলত ইউজ করে থাকি। আর যাদের 1%-এরও নিচে PDL1 স্কোর থাকে তাদের আমরা আনফর্চুনেটলি ইমিউনোথেরাপি ইউজ করতে পারি না। তাদেরকে আমরা টার্গেটেড থেরাপি ইউজ করি। তাদের আমরা EGFR ইনহিবিটর মনোক্লোনাল অ্যান্টিবডিজ ইউজ করি, যার নাম হচ্ছে সিটুক্সিম্যাব। এই সিটুক্সিম্যাব বা পেমব্রোলিজুম্যাব এই দুটি থেরাপির সাহায্যেই দেখা গিয়েছে যে শুধুমাত্র কেমোথেরাপির তুলনায় এরা অনেক বেটার কাজ করে। কিন্তু কোন ক্ষেত্রে আপনাকে সিটুক্সিম্যাব দিতে হবে আর কোন ক্ষেত্রে পেমব্রোলিজুম্যাব দিতে হবে সেটা কিন্তু একজন মেডিকেল অনকোলজিস্টই বলতে পারবেন। ইমিউনোথেরাপির যে সাইড এফেক্টসগুলো সেগুলি কিন্তু কেমোথেরাপির মতো নয়। সেই সাইড এফেক্টগুলো অনেক সময় মাইল্ড হতে পারে, কিন্তু খুব কম সংখ্যক ক্ষেত্রে ইমিউনোথেরাপির সাইড এফেক্ট কিন্তু সিভিয়ারও হতে পারে, এবং একজন কোয়ালিফাইড মেডিকেল অনকোলজিস্ট পারবেন যে সেই সাইড এফেক্টগুলোকে আগে থেকে অ্যান্টিসিপেট করে তার সঠিক চিকিৎসা করা এবং পেশেন্টকে স্টেবল করা। অনেকে বলেন যে ইমিউনোথেরাপি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা। ইদানিংকালে কিন্তু দেখা গেছে যে ইমিউনোথেরাপির প্রাইস অনেকটা কমে গিয়েছে এবং মধ্যবিত্তদের ধরাছোঁয়ার মধ্যে চলে এসছে। কিন্তু নিম্নবিত্ত এবং গরিব মানুষদের জন্যও কিন্তু ইমিউনোথেরাপির ইউজ করা যায়। লো ডোজ ইমিউনোথেরাপি বলে একটি কনসেপ্ট মূলত বম্বের টাটা হসপিটালের সাহায্যে আমাদের দেশে এসেছে এবং সারা পৃথিবীতেই সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। এই লো ডোজ ইমিউনোথেরাপি কোনো ইমিউনোথেরাপি না দেওয়ার থেকে বেটার। অনেক সময় আমরা এমন পেশেন্ট পাই যাদের শরীর অত্যন্ত খারাপ, যারা ওই কেমোথেরাপি বা নর্মাল ডোজ ইমিউনোথেরাপি নিতে পারবেন না, অথবা তাদের সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নেই। তাদের ক্ষেত্রে আমরা ওরাল মেট্রোনমিক থেরাপি বলে এক ধরনের চিকিৎসা প্রোভাইড করি, যার মধ্যে ওরাল ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা হয় এবং তার সাথে লো ডোজ ইমিউনোথেরাপি, যে ইমিউনোথেরাপির নাম নিভোলুম্যাব, সেটা ইউজ করা হয়। ইউজুয়ালি নিভোলুম্যাবের ডোজ হচ্ছে 240 মিলিগ্রাম, কিন্তু লো ডোজ নিভোলুম্যাবে আমরা শুধুমাত্র 20 মিলিগ্রাম থেকে 40 মিলিগ্রাম নিভোলুম্যাবই ইউজ করে থাকি। এবং এর সাহায্যেও দেখা গিয়েছে যে নাই মামা থেকে কানা মামা ভালো। ফুল ডোজ ইমিউনোথেরাপি যদি আপনি না দিতে পারেন তাহলে এই অল্প ডোজ ইমিউনোথেরাপিও কিন্তু
ভালো কাজ দেয়। কাজেই যদি হেড অ্যান্ড নেক ক্যান্সার রেকারেন্ট সেটিং অর্থাৎ রোগটা ফিরে এসেছে অথবা স্টেজ 4 এইসব সিচুয়েশনে শুধু কেমোথেরাপি নয়, তার সাথে ক্ষেত্র বিশেষে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপির খুব ভালো ব্যবহার রয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। কারণে শয্যাশায়ী, সে কি তার মাল্টিপল কোমরবিডিটিস আছে, তার কি অন্য কোনো সিভিয়ার ডায়াবেটিস